গত দুদিনে ফেসবুকের মেসেঞ্জার উপচে পড়েছে। অসংখ্য মেসেজ সেখানে। সব মেসেজ পড়া যায় না। হাহাকার আছে, ক্ষোভ আছে। অনেকে ফোনও করেছেন। সবার মনেই একই বেদনা, একই দুঃখ। প্রশ্ন একটাই, কার্নি সরকার এ কী করল? লিবারেল সরকারের এ কেমন সিদ্ধান্ত? অসংখ্য মেসেজের মধ্যে কয়েকটি মেসেজ মনে খুব দাগ কেটেছে। তার মধ্যে একটি, যিনি লিখেছেন, এতদিন মাকে সান্ত্বনা দিয়ে আসছিলাম, মা আবার যখন অ্যাপ্লিকেশন ওপেন করবে ঠিক তখনই তোমার জন্য আবেদন করব। এখন তো সে মিথ্যা সান্ত্বনাও মাকে দিতে পারবো না। মা বাংলাদেশে বসে জেনে যাবেন কানাডা সরকার বাবা মা তাদেরকে যে স্পন্সর করে আনার যে নিয়মটি সেটি কার্যত বন্ধ করে দিয়েছে। হ্যাঁ দর্শক, লিবারেল সরকার এই সিদ্ধান্তটা নিয়ে আমাদের বাংলাদেশি কমিউনিটিতেই এরকম প্রবল প্রবল প্রতিক্রিয়া হয়েছে। সারা কানাডার দিকে যদি তাকান তাহলে সে প্রতিক্রিয়াটা কীরকম হয়েছে, কত গভীর হয়েছে, কতটা মর্মস্পর্শী হয়েছে সেটা কি ভাবতে পারেন? আমি দেখছিলাম মেইনস্ট্রিম মিডিয়াতে কিভাবে রিয়াক্ট করেছে কানাডার এই ফেডারেল গভর্নমেন্টের, লিবারেল গভর্নমেন্টের এই সিদ্ধান্তটি। গ্লোব অ্যান্ড মেইল একটি চমৎকার রিপোর্ট করেছে। সেই রিপোর্টে তারা বলছে যে সারা দেশে কাইন্ড অফ একটা কান্না তৈরি হয়েছে যে কার্নির সরকার এটি ঠিক করলো না, কিংবা কার্নির সরকার এটি কি করলো। হ্যাঁ দর্শক, কথা বলছিলাম প্যারেন্টস স্পন্সরশিপ যে প্রোগ্রামটি কানাডা সরকার অনেক বছর ধরে রেখেছে, কিন্তু সেটিও কার্যত এক ইনঅ্যাক্টিভই ছিল। কিন্তু তারপরেও মন্দের ভালো প্রোগ্রামটি ছিল। সেই প্রোগ্রামটি গত বুধবার ঘোষণা দিয়ে আইআরসিসির ওয়েবসাইটে একটা অ্যানাউন্সমেন্ট আপলোড করে দিয়ে কানাডা সরকার জানিয়ে দিয়েছে তারা ফর নাও প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টসদের স্পন্সর করার যে আগ্রহ প্রকাশ করে যে ইন্টেন্ট অফ অর ইন্টারেস্ট, সেটি আর নতুন করে গ্রহণ করবে না এখন থেকে, আনটিল ফার্দার নোটিশ। একই সঙ্গে তারা বলছে যে যেই সব যারা ইতিমধ্যে ইন্টেন্ট প্রকাশ করে জমা দিয়ে রেখেছেন, সেখান থেকে যে বাছাই করে যাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয় তাদেরকেও তারা আপাতত আর ইনভাইট করছে না। তার মানে হচ্ছে যে এই প্রোগ্রামটি কার্যত আর অ্যাক্টিভ থাকছে না। তবে আইআরসিসি এটিও জানিয়েছে যে চলতি বছরে যে 15,000 যাদেরকে অলরেডি ইনভাইট করা হয়েছিল এবং যারা অলরেডি অ্যাপ্লিকেশন জমা দিয়ে ফেলেছেন, সে জমা দেওয়া অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করা হবে। কার্নি সরকার কেন এরকম একটি সিদ্ধান্ত নিলেন? ইমিগ্রেশন মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে ইমিগ্রেশন সিস্টেমটাকে, এই যে প্রোগ্রামটা প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টসকে স্পন্সর করে কানাডায় এনে পার্মানেন্ট রেসিডেন্ট করার, স্থায়ী করার যে নিয়মটি আছে সেটিকে নাকি একটা সিস্টেমের মধ্যে আনার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আবার একই সঙ্গে যে ওয়েট টাইম এতটা বেড়ে গেছে যে প্রায় 33 মান্থস নাকি লাগে এখন প্রসেস করতে কোনো একটা অ্যাপ্লিকেশন, আবার কুইবেকে লাগে অলমোস্ট 66 মান্থস। এই যে ওয়েটিং পিরিয়ডটা, সেই ওয়েটিং পিরিয়ডটাকে একটা কমিয়ে আনার জন্য নাকি তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াও দর্শক, এই বিষয়ে কথা বলার আগে আবার চলুন আমরা একটু পিছনে দেখে আসি যে এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করত এবং এর বেনিফিশিয়ারি কারা ছিল। সরকারের জন্য কি এটা আদৌ কোনো চাপের কোনো বিষয় ছিল? আমরা যদি 2017 সালের আগের দিকে তাকাই, যারা সেই সময়টায় কানাডায় এসেছেন বা এই প্রক্রিয়াটির ব্যাপারে খোঁজ খবর রাখতেন, তারা জানেন যে তখন নিয়মটা ছিল এরকম যে বছরের কোনো একটা নির্দিষ্ট দিনে, মোস্টলি জানুয়ারি মাসের দিকে, আগে থেকে বলে দেওয়া হতো যে অমুক দিন ওয়েবসাইটটা ওপেন থাকবে। এতটা সময় থেকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হতো যে ওই সময় থেকে অনলাইনে আইআরসিসির ওয়েবসাইটে ঢুকে সেখানে আপনি যে আপনার বাবা মাকে স্পন্সর করে আনতে চান তার ইন্টেন্ট বা তার যে ইন্টারেস্ট সেটা আপনাকে জমা দিতে হবে। তখন এমন একটা অবস্থা হয়েছিল যে প্রায় সারা কানাডার মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ সেই নির্দিষ্ট সময়টায় ওয়েবসাইট খুলে বসে থাকতো। অনলাইনে এক ধরনের একটা হুড়োহুড়ি যে কে অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবে, কে সাবমিট করতে পারবে।
তারপর দেখা গেল যে যারা সাবমিট করলেন সেখান থেকে দেখা গেল যে তারা র্যান্ডমলি যাচাই বা র্যান্ডমলি আর কি তখন ইনভাইটেশন পাঠানো হতো, ওকে ফাইন, তুমি ইন্টেন্ট প্রকাশ করেছো, এখন তুমি আবেদন করো তোমার বাবা মা কিংবা যাকে দাদা দাদি যাকে তুমি স্পন্সর করতে চাও। তখন দেখা গেল আরেক বিপত্তি, যাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানো হলো তারা আসলে কোয়ালিফাই করে না। কারণ এই যে স্পন্সরশিপ প্রোগ্রামটা, এই স্পন্সরশিপ করার জন্য একটা ফাইন্যান্সিয়ালি সাউন্ড হতে হয়। আপনি কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন হলেই যে আপনার বাবা মাকে বা দাদা দাদিকে আপনি স্পন্সর করে নিয়ে আসতে পারবেন, ব্যাপারটা সেরকম না। তার জন্য একটা সার্টেন ইনকাম ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। আবার আরও একটি ব্যাপার আছে যে তারা যখন কানাডায় আসবে তখন তাদের পুরো দায় দায়িত্ব আপনি পালন করবেন, তাদের ভরণ পোষণ সব কিছু যিনি স্পন্সর করবেন তাকেই বহন করতে হবে, তার একটা অঙ্গীকারনামা দিতে হবে। আবার এই বাবা মা কিংবা দাদা দাদি তারা যখন কানাডায় এসে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবে তারা সোশ্যাল ওয়েলফেয়ারে যেতে পারবে না। আইদার তাদেরকে ইনকাম করে চলতে হবে, না হয় আপনাকে তাদের ভরণ পোষণ সেগুলো নির্বাহ করতে হবে। সো বেসিক্যালি এখানে আসলে গভর্নমেন্টের কোনো চাপ নাই, গভর্নমেন্টের দিক থেকে তেমন কোনো প্রেশার নেই। গভর্নমেন্ট শুধু প্রসেস করে যারা কোয়ালিফাই করে তাদেরকে আনার ব্যাপারটাকে ঠিক করে দেওয়া। কিন্তু 2017 সাল পর্যন্ত বা তার আগে যে সিস্টেমটি ছিল, অনেকেই দেখা গেলো ঠেলাঠেলি করে ইন্টার্ন জমা দিল, কিন্তু তারা আসলে ইনকাম ক্রাইটেরিয়া কোয়ালিফাই করে না, ফলে তাদের আবেদন বাতিল হয়ে যাচ্ছে। এবং এই নিয়ে সমালোচনার পর 2017 সাল থেকে তখন তারা সিস্টেম একটা করে দেয় যে না, তুমি প্রথম ইন্টেন্ট জমা দেবা, ইন্টেন্টটা তোমার যে আগ্রহ, ইন্টারেস্টটা তুমি অনলাইনে জমা দেবা, যখনই দাও ওই সময়টা একটা সময় করে দেওয়া হলো। কিন্তু সরকার সেটিকে লটারির মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠাবে যে কারা কারা সেটিকে আবেদন করতে হবে। তাতেও সমালোচনা শুরু হয়ে গেল। পরের বছর আবার তারা আগের সিস্টেমে চলে গেল, কিন্তু পরে 2020 সাল থেকে তারা বলল যে না, তারা ক্রাইটেরিয়া ঠিক করে দিল যে এই কতগুলো প্রশ্ন, যে যদি আপনি এই উত্তরগুলো হয় ইয়েস হয় তাহলে আপনি ইন্টেন্ট জমা দিবেন। এবং 2020 সালে যখন ইন্টেন্ট জমা দিল, মোর দেন 2 লাখ পিপল অ্যাট দ্য সেম টাইম তারা অ্যাপ্লাই করলো। এবং এই 2 লাখ তারা নিবে কখন? তখন বোধহয় 10,000 লোক মানে বাবা মাকে স্পন্সর করার সুযোগ দেওয়া হতো। সো তখন তারা আবার দেখলো যে ওয়াও, এই যে জমা হয়ে গেল এগুলোকে তো প্রসেস করতে সময় লাগবে। তখন তারা নতুন করে ইন্টেন্ট নেওয়া, যা আপনি স্পন্সর করতে চান, আপনি আগ্রহী, সেটাকে তারা স্থগিত করে রাখলো। এবং গত কয়েক বছর ধরে আসলে কেউ অ্যাপ্লিকেশনই করতে মানে ইন্টেন্টই প্রকাশ করতে পারছিল না। সেই যে জমা হয়ে আছে পাইপলাইনে, সেখান থেকে তারা প্রতি বছর 10,000 পরে সেটিকে বাড়িয়ে 15,000 করা হলো। এবং তারা ওই লটারি করে করে তারা সেখান থেকে লোকজনকে অ্যাপ্লিকেশন পাঠাতে শুরু করলো, ইনভাইট পাঠাতে শুরু করলো, যে ওকে তুমি তোমার বাবা মার জন্যে অ্যাপ্লিকেশন জমা দাও। এভাবেই চলছিল এতদিন ধরে। এবং এইভাবে অনেকেই আবেদন ইন্টেন্ট প্রকাশ করে বাবা মাকে তারা স্পন্সর করতে চান, সে আগ্রহপত্রটি জমা দিয়ে তারা অপেক্ষায় ছিলেন কখন ভাগ্যের শিখে ছিঁড়বে, কখন তারা আইআরসিসি থেকে ইনভাইটেশন পাবেন যে তুমি তোমার বাবার জন্য আবেদন করো। আর অসংখ্য মানুষ অপেক্ষা করছিলেন যে এরপরে কবে কখন তারা আবার নতুন করে ইন্টেন্ট জমা নেবে। কারণ বাই দিস টাইম অনেকেই যারা কানাডায় এসেছেন, তারা আবার অনেকেই যারা আগে সুযোগ পাননি, বাট তারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হয়েছেন, তারা ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া ফুলফিল করেন, তারা আবেদন করতে পারেন, কিন্তু তারা আর আবেদন করার সুযোগ পাচ্ছিলেন না, পাননি। অনেকের এমন হয়েছে যে দেশে হয়তো কেবলমাত্র মা আছেন, দেখার আর কেউ নেই, কিন্তু তিনি কোয়ালিফাই করেন তাকে স্পন্সর করার, তিনি আবেদনপত্র জমা দিতে পারছিলেন না, পারেননি, যেহেতু কানাডা গভর্নমেন্ট গত কয়েক বছর এই ইন্টেন্ট নেওয়াটাই বন্ধ করে রেখেছিল। আর এখন কিনা জানিয়ে দিল যে ইন্টেন্ট তো তারা এখন নিবেই না, এমনকি নতুন করে তারা ইনভাইটেশনও পাঠাবে না। এখনও নাকি প্রায় মোর দেন 60,000 অ্যাপ্লিকেশন, 60,500 মানে ওখানে জমায়ে আছে, যে অ্যাপ্লিকেশনই জমা আছে, যারা সেখানে জমা দিয়েছে, যেগুলোকে যাচাই বাছাই করে তাদের পিআরের জন্য সুযোগ দেওয়ার কথা। এখন সেই মানে এখন বন্ধ হয়ে যাওয়ার কারণে সেটিও আর হচ্ছে না। শুধুমাত্র চলতি বছরের যে 15,000 তারা ঠিক করেছেন যে যারা আবেদন করেছেন, এই 15,000 তারা প্রসেস করবে। দর্শক, প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস যারা কানাডা থাকেন, যাদের যেহেতু একটা ইনকাম ক্রাইটেরিয়া আছে, তারা সরকারকে ট্যাক্স দিচ্ছেন, তারা তাদের বাবা মাকে আনবেন, বাবা মার দায়িত্ব নেবেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবেন। তারা এখানকার পিআর হয়ে গেলেও তারা সোশ্যাল ওয়েলফেয়ারে যাবে না,
তাদের আসার পথটা কার্নি গভর্নমেন্ট বন্ধ করে দিচ্ছেন। কার্নি গভর্নমেন্ট তাদেরকে ওয়েলকাম করতে চান না, তাদের পথটা বন্ধ করে দিয়েছেন। এখন এই নিয়ে আমাদের কমিউনিটিতেও যে তুমুল প্রতিক্রিয়া হয়েছে, এক ধরনের একটা হাহাকার তৈরি হয়েছে, বাইরেও হয়েছে। এখন আমরা জানি না কার্নি গভর্নমেন্ট এই হাহাকার শুনবে কিনা, বা মানুষের এই যে অস্থিরতা, মানুষের ক্ষোভ বিক্ষোভ, সেগুলো লিবারেল গভর্নমেন্টের সরকারের যারা পলিসি মেকার আছেন তাদের কানে সেটি গিয়ে পৌঁছবে কিনা। কিন্তু এই সিদ্ধান্তটি যে ভালো হয়নি, এই সিদ্ধান্তটি যে সঠিক হয়নি, সেটি কিন্তু কাউকে আর বুঝিয়ে দিতে হচ্ছে না, সবাই বুঝে যাচ্ছেন। দর্শক, আমরাও মনে করি যে বাবা মা দাদা দাদি তাদেরকে স্পন্সর করে কানাডায় আনার যে সুযোগটি, সেই সুযোগটি বরং আরও সহজ করা উচিত। কারণ যারা আনবেন তারা তার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছেন। গভর্নমেন্ট কেবলমাত্র হেলথ কেয়ার ফ্যাসিলিটিটা তাদের জন্য থাকবে, এর বাইরে আলাদা কোনো ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিস তাদের থাকছে না। ফলে হোয়াটস রং, হোয়াটস প্রবলেম? প্রবলেম আমি দেখি না। আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত হবে এই সিদ্ধান্তটি প্রত্যাহার করা, বরং আরও সহজ করে দেওয়া, যাতে কানাডার যারা পার্মানেন্ট রেসিডেন্ট এবং সিটিজেন তারা তাদের বাবা মাকে কানাডায় তাদের নিজেদের কাছে এনে রাখতে পারেন, বাবা মার সঙ্গে তারা কানাডায় বসবাস করতে পারেন। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমার এই বক্তব্য ঠিক আছে, বা কার্নি গভর্নমেন্টের এই বক্তব্যটা ঠিক, অবস্থান বা সিদ্ধান্তটা ঠিক না, কমেন্টে জানাতে পারেন। আমরা সেগুলো নিয়েও আবার কথা বলবো। ভালো থাকবেন সবাই।